হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের যে প্রশ্নবিদ্যা রায়ো মার্টিন যে প্রশ্নবিদ্যা বই আছে সেই বইয়ের ক্লাস সিক্সের ম্যাথামেটিক্সের গণিতের 5 নম্বর যে স্কুলটা আছে, ঠিক আছে, 5 নম্বর স্কুল অর্থাৎ 5 নম্বর যে সেট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 5 নম্বর স্কুলটা আছে সেটা হচ্ছে বেলেডা প্রভৃতি বালিকা বিদ্যাপীঠ এইচএস অ্যান্ড হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। এই স্কুলের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব এবং তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 5 নম্বর স্কুল যেটা করবো সেটা হচ্ছে তোমার প্রশ্ন বিচিত্রার 120 পেজে আছে, ঠিক আছে। 120 পেজের যে 5 নম্বর স্কুল আছে সেটা কোশ্চেনগুলো নিয়ে আমি আজকে ভিডিও আলোচনা করব। প্রথমে দেখো বলেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন বলেছে যে 3865290025 সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে এই যে একটা সংখ্যা আছে এই সংখ্যার মধ্যে দু জায়গায় দুটা দুই আছে, এক জায়গায় আছে এই জায়গাটায় আর একটা আছে এখানে। তাহলে এই যে দুটা দুইয়ের স্থানীয় মান প্রথমে বের করতে হবে, আর যে স্থানীয় মানটা আমরা পাবো সেটার পার্থক্য মানে হচ্ছে তোমার বিয়োগফল বের করতে বলেছে। তো প্রথমে দেখো প্রথম যে দুইটা আছে তার স্থানীয় মান কত হবে। প্রথম দুইয়ের স্থানীয় মানটা হবে 2 তো থাকবে। এবার দেখবে যে দুইয়েরটা যে সংখ্যাটা স্থানীয় মান বের করব তারপরে কয়টা সংখ্যা আছে। তো এখানে 2-এর পরে কয়টা সংখ্যা আছে দেখো তো 4টা সংখ্যা আছে। তাহলে 2 বসানোর পরে কটা শূন্য নেব, 4টা শূন্য নেব। তাহলে প্রথম দুইয়ের স্থানীয় মান হয়ে গেল 20,000। নেক্সট দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান বের করতে বলেছে। তো দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান কী হবে, 2 তো হবে এবং 2-এর পরে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তার জন্য কী হবে 2-এর পরে একটাই 0, ঠিক আছে। তাহলে দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান হবে 20। দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান হবে 20। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এবার কি বলেছে আমাদের এর পার্থক্য বের করতে বলেছে। পার্থক্য মানে বিয়োগফল, অর্থাৎ 20,000 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে পাবো 19,980, ঠিক আছে। তাহলে অতএব আমরা অ্যান্সার হয়েছে কী বলতো, অ্যান্সার হয়ে যাবে 19,980 বিয়োগ করলে। এবার অতএব লিখে দিবে যে অতএব এই সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানে পার্থক্য হলো 19,980। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিনে বলেছে যে 1872 এর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা লেখো। 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা লেখো। প্রথমে দেখো 1872কে আমরা 100 এর গুণিতক আকারে লিখি। তো 100 এর গুণিতক আকারে লিখতে কী পাবো, 1872কে লিখতে পারবো 1800 + 72, কারণ 1800 তো 100 এর গুণিতক হয়ে গেল, কিন্তু 72টা 100 এর গুণিতক হচ্ছে কি, হচ্ছে না। এবার আমাদের মাথায় রাখতে হবে যে 1800 তো হচ্ছেই, 1800 হচ্ছে, তার সঙ্গে এর সঙ্গে কত যোগ করতে হবে, 0 যোগ করতে হবে না 100 যোগ করতে হবে, ঠিক আছে। দেখতে হবে এই সংখ্যাটা কত হচ্ছে, 100 বলেছে, তো 100-র অর্ধেক কত, তাহলে 100-র অর্ধেক কত, 50। তাহলে এখানে কত আছে 72। তাহলে যদি 50 বা 50-এর বেশি হয় তাহলে আমাকে কী দিতে হবে, 100 যোগ করতে হবে। আর যদি 50-এর নিচে হতো তাহলে কী যোগ করতে হতো, 0 যোগ করতে হতো। যেহেতু 72টা তোমরা কী বলো তো 50-এর বেশি আছে, তাহলে 72-এর পরিবর্তে আমরা কী বসাতে পারি, 100 বসাতে পারি। আর 100 আর 1800 যোগ করলে আমরা কী পেয়ে যাব, 1900 পেয়ে যাব। তাহলে অতএব লিখবো 1872-এর কাছাকাছি 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো 1900। ওকে, নেক্সট কোশ্চিন দেখো বলছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 3 হলে ভগ্নাংশটি কত। প্রথমে আমাকে জানতে হবে প্রকৃত ভগ্নাংশটা কী। যে প্রকৃত ভগ্নাংশ তাকেই বলবো যদি কোনো ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট হয়। যদি কোনো ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ একটা ভগ্নাংশের
উপরের টার্মটা ছোট হতে হবে এবং নিচের টার্মটা বড় হতে হবে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এখানে এবার বলেছে যে একটা প্রকৃত ভগ্নাংশ লিখতে বলেছে যাদের লব ও হরের সমষ্টি কত হতে হবে, 3 হতে হবে। তো সেটা অ্যান্সার হবে 1/2। কেন 1/2? কারণ দেখো 1 হচ্ছে লব আর হরে হচ্ছে 2, এটা যোগ করলে কত পাবো, 3 পাবো। তাহলে আমাদের বলেই দিয়েছি যে লব আর হরের সমষ্টি 3 হতে হবে। এবার দেখো এটা তুমি বললো যে না আমি এটা লিখতে পারি 2/3। 2/3 কিন্তু হবে না, কারণ 2 আর 3 যোগ করলে হয়ে যাচ্ছে 5। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে কত, 1/2। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এমন দুটি মৌলিক সংখ্যা লেখো যাদের যোগফল একটি মৌলিক সংখ্যা। এমন দুটি মৌলিক সংখ্যা লেখো, এমন দুটি মৌলিক সংখ্যা লেখো যাদের যোগফল করলে একটা মৌলিক সংখ্যাই পাবো। তো প্রথমে আমরা জানবো যে মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে। মানে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, মানে ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 ডট 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 ডট। কারণ দেখো এগুলো প্রত্যেকটি সংখ্যাই এক দ্বারা ভাগ যায় এবং নিজে নিজেই ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাই এগুলোকে মৌলিক সংখ্যা বলে। এবার বলেছে আমাকে যে এমন দুটো মৌলিক সংখ্যা লিখো যাদের যোগফল করলে মৌলিক সংখ্যাই পাবো। তো এই সংখ্যাগুলোর মধ্যে দেখো যে প্রথমে 2 আর 3, তো দুটো মৌলিক সংখ্যা, দুইও মৌলিক সংখ্যা, একটা 3ও মৌলিক সংখ্যা, আর 2 আর 3 যোগ করলে আমরা কী পাবো, 5। তো 5ও একটা কী আবার মৌলিক সংখ্যায় পড়ছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে তোমরা যে কোনো একটা বলেছে তার জন্য এটা লিখলেও হবে, ঠিক আছে। তুমি আরও অন্য সংখ্যা লিখতে পারো, অন্য সংখ্যা লিখতে যাও, তাহলে দেখো তুমি অন্য সংখ্যা কোথায় হচ্ছে। তুমি যদি বলো যে আমি 2 এবং 11 নেব, এটাও নিতে পারো, কারণ দেখো 2 আর 11 যোগ করলে কী পাবো, 13 পাবো। আর 13 কিন্তু একটা কি মৌলিক সংখ্যা, তাহলে 2 আর 11 হতে পারে, 2 ও 3ও হতে পারে। যেহেতু এখানে একটা বলেছে তাহলে যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। আমি লিখেছি 2 ও 3 হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা যাতে যোগফল করলে মৌলিক সংখ্যাই পাবো। নেক্সট 5 নম্বর দেখো, বলেছে যে এই যে সংখ্যাটি দেওয়া আছে অঙ্কগুলো নিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। বৃহত্তম সংখ্যা লিখতে বলেছে, তাহলে এর মধ্যে সব থেকে বড় থেকে ছোট আকারে সাজিয়ে বসিয়ে রেখে দেবো, সেটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। তাহলে এই সংখ্যাটির মধ্যে সব থেকে বড় হচ্ছে 9, তারপরে 7, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে শেষে হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার বলেছে যে রোমান সংখ্যায় লেখো 89, অর্থাৎ 89কে রোমান সংখ্যা লিখতে বলেছে। এটাকে রোমান সংখ্যা লিখতে গেলে কি হবে, LXXXIX, অর্থাৎ LXXIX, এটা হচ্ছে তোমার 89। নেক্সট কোশ্চিন দেখো, বলেছে 2x + y এই বীজগাণিতিক সংখ্যামালাকে কথায় লেখো। 2x + y এই বীজগাণিতিক সংখ্যামালাকে কথায় লেখো। কীভাবে লিখবে, যে এক্সের দ্বিগুণ ও ওয়াইয়ের সমষ্টি, এক্সের দ্বিগুণ ও ওয়াইয়ের সমষ্টি, এটা লিখলে হবে, ঠিক আছে। কারণ এক্সের সঙ্গে 2 গুণ এবং তার সাথে ওয়াই যোগফল আকারে আছে, তাহলে লিখতে পারবো কি এক্সের দ্বিগুণ ও ওয়াইয়ের সমষ্টি। তুমি অন্যভাবে লিখতে পারো, এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াই যোগফল, এক্সের দুগুণের সঙ্গে ওয়াই সমষ্টি, তুমি যেভাবে লিখতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চিন বলেছে যে ফোরেন সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা কত। এবার আমরা জানি যে একটা ত্রিভুজে কয়টা বাহু থাকে, একটা ত্রিভুজের বাহুর সংখ্যা হচ্ছে কয়টি, 3টি। তাহলে একটা ত্রিভুজের যদি বাহুর সংখ্যা 3টি হয়, তাহলে ফোরেন সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা কত হবে, 3 × 4n মানে 12nt। তাহলে ফোরেন সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা হবে 12nt। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট বলেছে প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লেখো। যে p/3 - 4, এটাকে কথা লিখতে বলেছে। কী হবে, যে p এর 1/3 থেকে 4 কম, p এর 1/3 থেকে 4 কম, এটা হবে কথায়। নেক্সট 10 নম্বর দেখো, 10 নম্বর বলেছে যে 4 সেমি, 3 সেমি ও 8 সেমি রেখা নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে কিনা কারণ সহ লেখো। তো একটা ত্রিভুজ আঁকা যাবে কখন, আঁকা যাবে সেটা আমি প্রথমে তোমাদের বলে দিই। একটা ত্রিভুজ তখনই আঁকা যাবে যদি সেই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের মধ্যে যে ক্ষুদ্রতম বাহু দুটো থাকবে সেই দুটার যোগফল করে যদি বৃহত্তম সংখ্যা অপেক্ষা বড় হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। কি বললাম, যে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যের মধ্যে যে বাহু দুটোর দৈর্ঘ্য ছোট সেটা বৃহত্তম
বৃহত্তম বাহু অপেক্ষা কী হতে হবে, মানে ছোট দুটো বাহুর দৈর্ঘ্য সমষ্টিটা বৃহত্তম বাহু অপেক্ষা বড় হতে হবে, ঠিক আছে, তাহলে ত্রিভুজাকার সম্ভব। তো এখানে দেখো আমরা যে 4 সেমি, 3 সেমি ও 8 সেমি এই তিনটা বাহুর মধ্যে সবথেকে ছোটো দুটো কী হচ্ছে 4 ও 3, আর এই 4 আর 3 যোগ করে আমরা কত পাচ্ছি দেখো, 4 আর 3 যোগ করে পাচ্ছি 7। বৃহত্তম বাহু কত ছিল 8 ছিল, তো 7টা 8 থেকে কী হয়ে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। যদি আমরা ছোটো দুটার যোগফল করে যদি 8 থেকে বড় পেতাম তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হতো, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। এখানে বৃত্তের ব্যাস সমান দেওয়া আছে 8 সেমি, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ কী হবে, অতএব বৃত্তের ব্যাসার্ধ আমরা ফর্মুলা জানি ব্যাস বাই 2। বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা জানি ব্যাস বাই 2, ব্যাস বাই 2। তাহলে এখানে ব্যাস দেওয়া আছে কত 8, আর ব্যাসার্ধ কত হবে 8/2 সেমি, সমান সমান কাটাকাটি করলে 4 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হয়ে গেল 4 সেমি। নেক্সট 2 নম্বর এবার চলে আসি। আর 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 2-এর ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে যে দুটি সংখ্যার যোগফল XCV ট্রিপল আই একটি সংখ্যা XLB হলে অপর সংখ্যাটি হিন্দু আরবিক সংখ্যা লিখতে বলেছে। হিন্দু আরবিক সংখ্যা মানে যে সংখ্যায় আমরা অঙ্ক করি সেগুলো, ঠিক আছে, রোমান সংখ্যায় না। তো প্রথমে দেখো যেটা দেওয়া আছে যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, তো দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে XCV ট্রিপল আই, তাহলে XCV ট্রিপল আই মানে হচ্ছে 98, ওকে। এবং একটি সংখ্যা দেওয়া আছে XLB মানে হচ্ছে 45, তাহলে অপর সংখ্যাটি কত হবে, তাহলে অপর সংখ্যাটি হবে সেই দুটো যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে কিন্তু আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে অপর সংখ্যাটি হয়ে যাবে 98 - 45 সমান কত 53। তো এটা আমাকে লিখতে বলেছে। নেক্সট 100 এর গুণিতকে পূর্ণসংখ্যা নিয়ে যোগ করো, করে এই টার্মটা যোগ করতে বলেছে 100-র কাছাকাছি, মানে 100 গুণিতকে পূর্ণসংখ্যা নিয়ে। তো প্রথমে দেখো 5612কে আমরা 100 এর গুণিতক কি লিখতে পারবো, 5612কে যে 5600 প্লাস 12, 5600 প্লাস 12। এবার দেখো এটাকে আমরা যে 5600 তো থাকলো এবং 12টা দেখো তো আমরা 50-এর ছোটো হয়ে যাচ্ছে, তার মানে এক্ষেত্রে 0 যোগ করতে হবে, মানে 5600 সঙ্গে কী যোগ করতে হবে 0 যোগ করতে হবে। তাহলে 5600 সঙ্গে 0 যোগ করলে কী পাবো 5600 পাবো। আবার 2095 কি কি 100 গুণিতক লিখতে পারবো কি যে 2000 প্লাস 95 লিখতে পারবো। 2095কে 2000 প্লাস 95, 2000 তো থাকলো ঠিক আছে, কিন্তু 95টা দেখো তো 50 থেকে বেশি আছে, মানে 100-এর কাছাকাছি হচ্ছে, তাহলে এক্ষেত্রে কত যোগ করতে হবে 100 যোগ করতে হবে। তা 2000-এর সঙ্গে 100 যোগ করলে কী পাবো 2100। আর এই দুটার কী করতে বলেছে আমাদের যোগফল করতে বলেছে, তো যোগফল কত হয়ে যাবে 7700। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর, বলছে বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি দেওয়া আছে 2x + y বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল এবং 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে সেটা বের করতে বলেছে। খুব সহজ অঙ্ক, যে বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি দেওয়া আছে 2x + 2y বছর, তাহলে 10 বছর আগে তাদের বয়স কত ছিল, তাই 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 2x + 2y - 20। অ্যাকচুয়ালি 2x + 2y থেকে রামেরও বয়স বাদ যাবে, আবার রহিমেরও বয়স বাদ যাবে, তাহলে এটা থেকে সমান কী পাচ্ছি 2x + 2y - 20, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে কত 2x + 2y - 20, সেটা আগে ছিল, আর যখনই পরে বলেছে তখন কি হবে তখন যোগ হবে। তাহলে অতএব 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 2x + 2y + 20 বছর। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে নাফিসা তার মায়ের থেকে 22 বছরের ছোট। আর নাফিসার বর্তমান বয়স দেওয়া আছে x বছর, তা 4 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে সেটা বের করতে বলেছে। প্রথমে দেখো যে নাফিসার বয়স দেওয়া আছে কত x বছর, তার মায়ের বয়স কত হবে, কারণ তার মায়ের বয়স বলে দিয়েছে, নাফিসা তার মায়ের থেকে
22 বছর ছোট। তাহলে নাফিসা যদি বর্তমান বয়স এক্স বছর হয় তাহলে তার মায়ের বয়স হবে কী বলো তো 22 প্লাস এক্স বছর, ঠিক আছে, বা এক্স প্লাস 22 বছর। তাহলে 4 বছর বয়স, তার 4 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 4 বছর পরে নাফিসার বয়স কত হবে? এক্স প্লাস 4, এবং তার মায়ের বয়স কত হবে? এক্স প্লাস 22 প্লাস 4। তাহলে সমষ্টি তাদের, তাহলে 4 বছর পরে তার দুজনের বয়সের সমষ্টি হবে এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 22 প্লাস 4 বছর সমান সমান 2x প্লাস 30 বছর। নেক্সট এবার আসি আমরা 3 নম্বরে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, এবং 3 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথমে যে কোশ্চেনটা বলেছে 1 নম্বর, যে সরল করো। কি বলেছে? সরল করতে বলেছে যে 3/8 ভাজক 2/3 এর 1/9 এর 1/16। এবার দেখো এর মানে হচ্ছে গুণ। তাহলে এই যে এই টার্মটাকে আমরা প্রথমে রেখে দিলাম, আর প্রথমে আমাদের সরল করার রুলসটা কিন্তু আমরা সেট 2 এর কোশ্চেনে যে সরলটা আছে সেখানে কিন্তু সরল করার নিয়মটা আমি ফুল একদম ডিটেলস বুঝিয়েছি, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তো এখানে যেটা কাজ করতে হবে আমাদের প্রথমে, সেটা হচ্ছে এর কাজ। সবসময় এর কাজ করতে হবে। তো এখানেও এর আছে, এখানেও এর আছে, আর এর মানে হচ্ছে তোমরা ভেবে নাও যে গুণ। এর মানে হচ্ছে গুণ। তাহলে 2/3 ইন্টু 1/9 ইন্টু 1/18, তাহলে 2 দিয়ে কেটেছি 8 2 16 পেলাম। তাহলে 3/8 ভাজক 1/3 ইন্টু 9 ইন্টু 8, এবং এটা ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে এই টার্মটা কী হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে কী পাবো? তাহলে 3/8 গুণিত 9 ইন্টু 3 9 ইন্টু মানে 3 ইন্টু 9 ইন্টু 8, তাহলে 8 8 কেটে যাচ্ছে, এটা গুণ করলে কত পাচ্ছি? 81 পাচ্ছি। এই গেল আমাদের সরলের অ্যান্সার। নেক্সট, অথবা দিয়ে একটা সরল আছে, যে সরলটা আমাদের কিন্তু অলরেডি একবার করে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। যে 4 ইন্টু মানে 4 ইন্টু 24 মাইনাস 110 মাইনাস 4 প্লাস 3 রেখাবন্ধনী ইন্টু 4 ভাজক 9, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাজক 2 এর 9। এই কোশ্চেনটা তোমরা সেট 2 এ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের 3 এর 3 নম্বর সেম অঙ্ক, আর সেটা অলরেডি কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে, প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে গিয়ে সেট নম্বর 2 এর কোশ্চেনটা দেখে নাও। নেক্সট 2 নম্বর বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। তো দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 8 এবং লসাগু দেওয়া আছে 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তো দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 8, লসাগু দেওয়া আছে 280, একটি সংখ্যা দেওয়া আছে 56। তাহলে অতএব অপর সংখ্যাটি কী হবে? তাহলে অতএব অপর সংখ্যাটি হবে গসাগু গুণিত লসাগু, মানে 8 গুণিত 280/56, 8 গুণিত 280/56, ঠিক আছে। 4 7 8 56, আর 4 7 28, আর একটা 0 40। তাহলে অ্যান্সার হয়েছে কত? 40। নেক্সট 3 নম্বর। 3 নম্বর কোশ্চেন দেখো, যে রিমি তার টাকার এতটি অংশ নবনীতাকে এবং 1/5 আরশিকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে রিমির কাছে কত টাকা ছিল? এই অঙ্কটা করার জন্য কী করব? প্রথমে আমরা ধরে নেব যে প্রথমে রিমির কাছে টাকা ছিল 1 অংশ, বা প্রথমে রিমির টাকার পরিমাণ ছিল 1 অংশ। প্রথমে রিমির টাকার পরিমাণ ছিল কত? 1 অংশ। এবার তার কাছে এখন কত পড়ে আছে? কারণ সেই 1 অংশর মধ্য থেকে তিনি তার টাকা এতটি অংশ নবীনতাকে এবং এতটি অংশ আরশিকে দিচ্ছে, তারপরে তার কাছে কত থাকবে? লিখব যে অতএব তার তার টাকার এতটি অংশ নবনীতাকে ও এতটি অংশ আরশিকে দেওয়ার পর তার কাছে থাকে সমান মোট অংশ থেকে এই দুটার যোগফল বাদ দেব। তাহলে 1 মাইনাস 2/5 প্লাস 1/5, তাহলে 1 মাইনাস এটা ভগ্নাংশের যোগ করলে কী পাবো? লসাগু 5, তাহলে 2 প্লাস 1 মানে 3/5। এটাকে আবার ভগ্নাংশে যোগ করলে কী পাবো? অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার কী বলো তো? 2/5, ঠিক আছে। আর এই 2/5 অংশ মানে হচ্ছে বাকিটা দেওয়া আছে কত? 180। 2/5 অংশ মানে হচ্ছে 180 টাকা। তাহলে 1 অংশ সমান কী হবে? 180 ভাজক 2/5 টাকা। তাহলে 180 গুণিত 5/2, তাহলে 90 দিনে 180 সমান সমান 450 টাকা। এগুলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, অথবা দিয়ে সেম কোশ্চেন, যে এক ব্যক্তি বাড়ি থেকে শ্রীরাম পর্যন্ত মোট দূরত্বের এতটি অংশ অটোতে গেল এবং এতটি অংশ ট্রেনে গেল, বাকি অংশ 6 কিমি বাসে যান, তাহলে তার বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব কত? সেম কোশ্চেন, ঠিক আছে।
তো আমরা ধরে নেব এখানে প্রথমে যে বাড়ি থেকে শ্রীরাম পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে কত, 1 অংশ। সে ব্যক্তিটির বাড়ি থেকে শ্রীরাম পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 1 অংশ। তাহলে অটোতে এবং ট্রেনে যাওয়ার পর তার বাকি থাকে কত, অটোতে এবং ট্রেনে যাওয়ার পর তার বাকি থাকে 1 মাইনাস 1/4 প্লাস 3/5। গিয়ে এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কি বলতো, অ্যান্সার আমরা পাবো কি, যে 1 মাইনাস 5 প্লাস 12/20। আমরা ভগ্নাংশের বিয়োগ করলাম ভিতরেরটা, ঠিক আছে। এবার ভগ্নাংশের বিয়োগ করছি এখান থেকে, গিয়ে পাচ্ছি আমরা কত, 3/20, ঠিক আছে। আর এই 3/20 অংশ মানে হচ্ছে দেওয়া আছে কত, 6 কিমি, 6 কিমি। তাহলে 1 অংশ সমান কত হবে, 6 ভাজক 3/20, 6 গুণিত এই ভাগটাকে গুণ করলে কী হয়েছে, টার্মটা উল্টে যায়, তাই 6 গুণিত 20/3, তাই 3 2 6 মানে 40 কিমি। ওকে, তাহলে অতএব বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব হয়ে গেল কত, 40 কিলোমিটার। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। বলেছে দেখো যে একটি ছাত্রাবাসে 20 জন ছাত্রের 30 দিনের জন্য এতটি কিগ্রা খাবার মজুদ ছিল। যে 20 জন ছাত্রের 30 দিনের 150 কিগ্রা খাবার মজুদ ছিল, কিন্তু 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে যাওয়ায় 30 কিগ্রা 150 কিগ্রার মধ্যে 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে গেল এবং তার সঙ্গে 5 জন ছাত্র বাড়ি চলে গেল। তাহলে বাকি খাবারের বাকি ছাত্রদের কতদিন চলবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে লিখব সমস্যাটি, যে ছাত্র সংখ্যা, খাবারের পরিমাণ, সময়ের দিন। তো 20 জন ছাত্রের 150 দিনের খাবার কত দিনের ছিল, 30 দিনের ছিল। 20 জন ছাত্রের 150 কেজি পরিমাণে খাবার ছিল কত দিনের, 30 দিনের। বলছে এবার 5 জন ছাত্র চলে গেল, তার মানে কি কতজন থাকবে, 15 জন থাকবে এবং 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে গেল, তাহলে কত পড়ে থাকবে, 120। গিয়ে কত আনসার বের করতে বলেছে। এবার দেখো একটা জিনিস মাথায় রাখবে তোমরা, যে ছাত্র সংখ্যা বা জোন আর দিন থাকলে সবসময় কি হয়, ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে ছাত্র সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক আছে এবং খাবারের পরিমাণের সঙ্গে সময় সরল সম্পর্কে আছে, ঠিক আছে। কেন সরল সম্পর্কে, কারণ দেখো যে 150 কিগ্রা যদি 30 দিন যায়, 150 কিগ্রা যদি 30 দিন যায়, তাহলে 100 কিগ্রা কী যাবে, বেশি দিন যাবে না কম দিন যাবে। 150 কিগ্রা যদি 30 দিন যায়, তাহলে 120 কিগ্রা কত দিন যাবে, কম দিন যাবে। কারণ খাবারের পরিমাণ যখন কমে গেল, তখন দিনটা কী হয়ে যাবে, কমে যাবে। তার মানে দুটোই কমছে, আর দুটোই কমলে গেলে কী হয়ে যাবে, সরল সম্পর্ক হয়ে যাবে। তাহলে অতএব নির্ণয় সময়, যেহেতু প্রথমটার সঙ্গে তোমার ব্যস্ত সম্পর্ক 30 তো থাকবে, 30 ইন্টু প্রথম ব্যস্ত সম্পর্ক থাকলে পরপর যেভাবে থাকে সেটাই বসে যাবে। উপরে 20 ছিল, নিচে 15 ছিল, সেটাই বসালাম। আর সরল থাকলে এটা এই টার্মটা উল্টে বসবে, ঠিক আছে। তাহলে 30 ইন্টু 20/15 ইন্টু 120/150 কাটাকাটি করে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত, 32 দিন। যাতে বাকি খাবারের বাকি ছাত্রদের আর কতদিন চলবে, 32 দিন চলবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।